So today we are going to explain the chapter number 2, work, energy and power. So first of all, এটা আগে জেনে নেব যে ওয়ার্ক জিনিসটা কি। তো প্রথম থেকেই মানে ছোটোবেলা থেকেই আমরা পড়ে আসছি যে ওয়ার্ক বলতে সেটাই বোঝায় যে আমরা কোনো একটা অবজেক্টে যদি ফোর্স অ্যাপ্লাই করি অ্যান্ড অবজেক্টটা যদি মুভ করে, অর্থাৎ তার মধ্যে যদি একটা ডিসপ্লেসমেন্ট হয়, তাহলেই বলা হয়ে থাকে কি, দ্য ওয়ার্ক ইজ বিন ডান বাই দ্য ফোর্স। তো এখানে মেন কম্পোনেন্ট দুটো কী আছে, একটা হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এবং ফোর্স অ্যাপ্লাই করলে বডিটাকে মুভও করতে হবে। যদি ফোর্স অ্যাপ্লাই করি, বডি যদি মুভ না করে, তাহলে কোনো ওয়ার্ক ডান হবে না। এসব আমরা আগেই জানি, এবং তার এক্সপ্রেশনটাও খুব সিম্পল, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। এটা আমরা আগের ক্লাসে ক্লাস 7, 8 এসব জায়গায় আমরা পড়ে এসেছি। এখন যে জায়গাটার উপর এমফাসিস করা হবে সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অফ ওয়ার্ক। না, অনেকেই বলবে যে এফ ইন্টু এস, যেটা আমরা আগে থেকে জানি, এফ ইন্টু এস। হ্যাঁ, ঠিকই, এটা কোনো ভুল নেই যে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্টের মাল্টিপ্লিকেশন করলেই আমরা যেটা পাই সেটা ওয়ার্ক। কিন্তু এখানে একটা নতুন জিনিস অ্যাড হবে, সেটা বলার আগে আমি কয়েকটা জিনিস এক্সপ্লেন করে দিই। যে একটা বডি, তাকে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, এমন কোনো কথা নেই যে বডিটা মুভ করবে ফোর্সের দিকেই। কেন বললাম? কেন কি না, এই যে এক্সপ্রেশনটা এখানে রয়েছে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, এটা তখনই অ্যাপ্লিকেবল হবে যদি বডিটাকে আমি যে ডিরেকশানে ফোর্স অ্যাপ্লাই করছি সেই ডিরেকশানেই যদি বডিটা মুভ করে, তবেই কিন্তু এফ ইন্টু এস বলা যেতে পারে। তো এর ছাড়া আর কি কেস হতে পারে? না, এরকম কেস হতে পারে যে আমি যখন ফোর্স অ্যাপ্লাই করলাম, বডি মুভ করলো তো ঠিক আছে, কিন্তু বডিটা ফোর্সের দিকে মুভ করেনি, অন্য কোনো একটা দিকে মুভ করেছে, নট অ্যালং উইথ দ্য ফোর্সেস। তখন কী হবে? তখন যে এক্সপ্রেশনটা আমার কাছে আসে সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস থিটা। এটা কি? বই খুলে দেখবে ভালো করে, সেখানে লেখা আছে we can measure the amount of work done by two methods: by finding the component of displacement along with the force, or by finding the component of force along with the displacement. কখন হবে না, শুধুমাত্র পার্টিকুলার এই ধরনের কেসে যেখানে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, বডি ফোর্সের ডিরেকশানে না গিয়ে অন্য কোনো একটা ডিরেকশানে যাচ্ছে। তো এটা বুঝতে গেলে আমি যে একটা ডায়াগ্রামকে কনসিডার করব। তো এই ডায়াগ্রামটা ভালো করে দেখা যাক। ডায়াগ্রামে দেখো, এটা একটা স্লোপের ওপরে এ পজিশানে ধরা যাক অবজেক্টটা ছিল। এই যে ডিরেকশন, এই ডিরেকশন হচ্ছে ফোর্সের ডিরেকশন। এবারে ফোর্স অ্যাপ্লাই করা হলো। ফোর্স অ্যাপ্লাই করার পর বডিটা বা অবজেক্টটা এ পজিশন থেকে মুভ করে গিয়ে বি পজিশানে প্লেস হয়েছে। এ পজিশন থেকে মুভ করে গিয়ে বি পজিশানে প্লেস হয়েছে। তার মানে বডির একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। এবার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন কোন দিকে? এই দিকে দেওয়া আছে ডিরেকশন। তো আমরা জানি ওয়ার্ক ডান বের করার ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, কিন্তু আগেই বলেছি শুধুমাত্র সেক্ষেত্রেই হবে যদি ফোর্সের ডিরেকশন আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন একই দিকে হয়ে থাকে, তবে আমরা ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস লিখতে পারবো। এবার ডায়াগ্রাম ভালো করে চেক করো। ফোর্স যেদিকে অ্যাপ্লাই হয়েছে, ডিসপ্লেসমেন্ট যদি সেই দিকে হতো তাহলে এই ডিরেকশন যাওয়ার কথা ছিল, কিন্তু বডির ডিসপ্লেসমেন্ট ফোর্সের ডিরেকশানে না হয়ে গিয়ে অন্য আর একটা ডিরেকশানে, এই ডিরেকশানে হয়েছে। তার মানে কি, ফোর্সের যে ডিরেকশন আর ডিসপ্লেসমেন্টের যে ডিরেকশন, তার মধ্যে একটা অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি। ধরে নিলাম সেই আননোন অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এক্ষেত্রে আমরা ওয়ার্ক ডান বের করব কি করে? না, ভালো করে দেখো, ওয়ার্ক ডান দুভাবে বের করা যায়। মেজারিং ওয়ার্ক ডান বাই ফাইন্ডিং দ্য কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ডিরেকশন অফ ফোর্স। আর একটা বের করা যায়, বের করা যেতে পারে measuring work done by finding component of force along the direction of displacement. এখন কথা হচ্ছে এই দুটো জিনিস কি না, খুব ইজি। দেখো, ফোর্সের ডিরেকশন এই দিকে, ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এই দিকে।
মাঝখানে আছে থিটা। জাস্ট এক্ষেত্রে কিচ্ছু করতে হবে না, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস যেমন ইকুয়েশন ছিল তেমনই থাকছে। তার সাথে মাল্টিপ্লাই করতে হবে কি না কস থিটা। যে অ্যাঙ্গেল থাকবে তার কোসাইনের ভ্যালু আমরা পুট করে দেবো এফ ইন্টু এস এর ম্যাগনিটিউড মাল্টিপ্লাই করার পর। তো দেখো এস এর সাথে কস থিটা মাল্টিপ্লাই করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা কি, এটা হচ্ছে কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট। আমরা ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্টটাকে ফোর্সের সঙ্গে মাল্টিপ্লাই করছি। তাহলে ধরে নেওয়া যাক যে 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছিল, ধরে নিলাম বডি 2 মিটার মুভ করেছিল। তাহলে ডাব্লিউ ওয়ার্ক ডান কী হবে না এফ মিনস 2, দেন ডিসপ্লেসমেন্ট এস সেটাও 2, দেন কস থিটা ধরে নিলাম এটা কত ডিগ্রি, ধরে নাও 60 ডিগ্রি। তাহলে কত হবে কস 60 ডিগ্রি। ভ্যালু যদি ক্যালকুলেট করি কী হবে 2 ইন্টু কস 60 ভ্যালু হচ্ছে হাফ। তাহলে 2 কেটে যাবে, দেন 2 জুল হচ্ছে ওয়ার্ক ডান। তো আমাদের ওয়ার্ক ডান কত বেরোলো 2 জুল। সেটা কি দিয়ে বের করলাম না কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট দিয়ে বের করলাম। এবার আর একভাবে বের করা যায়, সেটা হচ্ছে কম্পোনেন্ট অফ ফোর্স দিয়ে বের করা যাবে এবং সেটাকে আমরা নেব কি ডিসপ্লেসমেন্টের দিকে। তাহলে সেটা কীভাবে হবে, ধরা যাক ফোর্স অ্যাপ্লাই হয়েছিল এই দিকে, আমরা সেটাকে না নিয়ে আমরা এই দিকে ধরলাম, ডিরেকশনটা ডিসপ্লেসমেন্টের দিকে ধরা হলো। তাহলে সেক্ষেত্রেও এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে। তো খুব ইজি, যদি এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটাও 60 ডিগ্রি হবে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে তখন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কীভাবে ক্যালকুলেট করব, ডাব্লিউ ইকুয়াল টু এফ লু ইন্টু ফোর্সের কম্পোনেন্ট, তাহলে ফোর্সের সাথে মাল্টিপ্লাই হবে কস থিটা ইন্টু এস। এখানে ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট ছিল তাই এস ইন্টু কস থিটা, এখানে আমরা ফোর্সের কম্পোনেন্ট নিচ্ছি তাহলে কস থিটা ফোর্সের সাথে মাল্টিপ্লাই হবে এফ ইন্টু কস থিটা। তাহলে দেখো সেই একই 2 নিউটন ফোর্স ইন্টু কস থিটার ভ্যালু, দ্যাট মিনস কস 60 ভ্যালু হাফ ইন্টু 2, দেন এগেন 2 ক্যান্সেল, দেন অ্যান্সার আসবে কত 2 জুল। তাহলে একটা জিনিস ক্লিয়ার যে আমরা ফোর্সের কম্পোনেন্ট বের করি বা ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট বের করি, দু ক্ষেত্রেই কিন্তু অ্যান্সার আমার সেমই। দেন আমরা দেখব যে যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশনের মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা যদি চেঞ্জ হয় তাহলে তার ভ্যালু কীভাবে চেঞ্জ হতে পারে। তো আমরা অলরেডি জানি, এখন আমরা ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা পেয়েছি। এফ একটা ফ্যাক্টর হলো ফোর্স, সেকেন্ড ফ্যাক্টর হলো এস, দ্যাট মিনস দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্ট, অ্যান্ড থার্ড একটা ফ্যাক্টরকে আমরা এখন থেকে কনসিডার করতে শুরু করলাম, সেটা হচ্ছে ওই দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা, ওই দুজনের ডিরেকশনের মধ্যে যে অ্যাঙ্গেলটা তার কোসাইনের ভ্যালু। তো এই পার্টিকুলার কেসে ধরা যাক ফোর্স ইজ ইকুয়াল টু 2 নিউটন, দ্যাট মিনস 2 নিউটনের ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু 2 মিটার, দ্যাট মিনস 2 মিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে। তিনটে কেস কনসিডার করছি আমরা, তিনটে কেসেই শুধুমাত্র চেঞ্জ হয়েছে যেটা, সেটা হচ্ছে দুটো ডিরেকশনের মধ্যে যে অ্যাঙ্গেল। ফার্স্ট কেসে 30 ডিগ্রি, সেকেন্ড কেসে 60 ডিগ্রি, আর থার্ড কেসে 45 ডিগ্রি। তো দেখো 2 ইন্টু 2 ওয়ার্ক ডান করছি তো ক্যালকুলেট, তো 2 ইন্টু 2 ইন্টু কস থিটা, এক্ষেত্রে আমরা ডিসপ্লেসমেন্ট কম্পোনেন্ট অফ দ্য ডিসপ্লেসমেন্ট বের করছি। ওকে, সো কস কত অ্যাঙ্গেল আছে 30 ডিগ্রি, তাহলে আমরা লিখব কস 30। কস 30-র ভ্যালু কত 2 ইন্টু কস 30-র ভ্যালু কত √3/2, 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, দ্যাট মিনস 2 ইন্টু √3, এর ভ্যালু 1.732, তাহলে ক্যালকুলেট করলে ভ্যালু চলে আসবে 3.46 জুল। দেন 60 ডিগ্রি যদি হয়, আমরা একটু আগেই দেখেছি 2 ইন্টু কস 60 ডিগ্রি, দ্যাট মিনস 2 ইন্টু 2 যেমন ছিল cos 60-র ভ্যালু হাফ, দেন 2 ক্যান্সেল, দেন অ্যান্সার ইজ 2 জুল। দেন 45 ডিগ্রি যদি হয় 2 ইন্টু 2 cos 45 ডিগ্রি, দেন cos 45-এর ভ্যালু 1/√2, দেন ভ্যালুকে আমরা যদি পুট করি এখানে তাহলে 1/√2 ইজ ইকুয়াল টু কত চলে আসছে 4/√2। নেক্সট 4/√2, √2 অ্যান্ড √2 মাল্টিপ্লাই করলাম, দেন4 √2/2
2√2, দেন √2 এর ভ্যালু 1.414, মাল্টিপ্লাই করবে, অ্যান্সার আসবে 2.828 জুল। তাহলে দেখো, ফার্স্ট কেসে 3.46, সেকেন্ড কেসে 2 জুল, থার্ড কেসে 2.828 জুল। ফোর্সের যে ম্যাগনিটিউড আর ডিসপ্লেসমেন্টের যে ম্যাগনিটিউড সেটা কিন্তু চেঞ্জ হয়নি। প্রত্যেক ক্ষেত্রেই কি চেঞ্জ হয়েছে না, ওদের দুজনের ডিরেকশনের মাঝে যে অ্যাঙ্গেলটা সেটা চেঞ্জ হয়েছে। আর যেই প্রত্যেক ক্ষেত্রে অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে তখনই কিন্তু ওয়ার্ক ডানের মেজারমেন্টও আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। সো ওয়ার্ক ডানের তিনটে ফ্যাক্টর হচ্ছে, একটা এফ, একটা এস, আর একটা হচ্ছে কস থিটা। এফ মিনস দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, এস মিনস the magnitude of the displacement, and cos theta means the angle between the direction of the force and the direction of the displacement. There are three special cases. When the angle between the force and the displacement is 0 degree, তখন কি হবে, তখন থিটাটা 0 ডিগ্রি হয়ে যাবে, অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমরা একটা অবজেক্টকে ফোর্স অ্যাপ্লাই করছি আর অবজেক্টটা সেই দিকেই মুভ করছে, তাহলে যেটা হবে, দুজনের মধ্যে অ্যাঙ্গেল হয়ে যাবে কত, 0 ডিগ্রি, কেন দুটো একই দিকে মুভ করছে। তাহলে সেক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি ভ্যালু 1, দেন ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু 1, দ্যাট মিনস ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। নাও when theta is equal to 90 ডিগ্রি, মানে ধরলাম যেদিকে আমি ফোর্স অ্যাপ্লাই করছি বডির ডিসপ্লেসমেন্ট এমন একটা ডিরেকশানে হচ্ছে যে ফোর্স অ্যাপ্লাইয়ের ডিরেকশন আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশনের মধ্যে যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে সেটা হচ্ছে 90 ডিগ্রি। ফর এক্সাম্পল, ধরলাম একটা লোক কুলি, সে মাথায় নিয়ে একটা অবজেক্টকে মুভ করছে, তাহলে গ্র্যাভিটি কোন দিকে কাজ করছে, স্ট্রেট নিচের দিকে, আর লোকটা মুভ করছে কোন দিকে, স্ট্রেট ইন ফ্রন্ট। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি, ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হলো এটা আর ফোর্সের ডিরেকশন হলো এটা, দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে তখন এক্সপ্রেশন কী দাঁড়াবে, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি ভ্যালু কত, 0, you can check it from the log table, then f into s into 0, and finally w is equal to 0। তার মানে যদি একটা লোক মাথায় কোনো একটা জিনিসকে নিয়ে হেঁটে যায় তাহলে সেক্ষেত্রে কোনো ওয়ার্ক ডান কিন্তু হয় না। যদি ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের ডিরেকশনের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক ডান 0 হবে। এবার ধরা যাক থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, যেখানে ডিরেকশন অফ দ্য ফোর্স অ্যান্ড দ্য ডিরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্টের মধ্যে 180 ডিগ্রির একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। সেটা কীরকম, ধরা যাক কোনো একটা বস্তুকে, অর্থাৎ কোনো একটা অবজেক্টকে কী করা হলো না, গ্র্যাভিটির অপোজিটে ওপর দিকে ছোড়া হলো। তাহলে সেক্ষেত্রে কী হবে না, বডি যখন ওপর দিকে মুভ করবে তখন ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হবে ওপর দিকে, আপওয়ার্ড, আর গ্র্যাভিটি ডিরেকশন, দ্যাট মিনস দ্য ফোর্স অফ গ্র্যাভিটি, সেটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রির হচ্ছে, 180 ডিগ্রির হচ্ছে। তখন আমার ইকুয়েশান কী হবে না, সেম ইকুয়েশানই হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু 180 কস, কস 180 ডিগ্রি হলো গিয়ে কত, -1। তাহলে ইকুয়েশান কী দাঁড়াবে, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু -1, দ্যাট মিনস কী হয়ে যাবে, ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এফ ইন্টু এস, নেগেটিভ ওয়ার্ক ডান হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম না, ডাব্লিউ ইকুয়াল টু একটা ফ্যাক্টর এফ, ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, একটা ফ্যাক্টর এস, ম্যাগনিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্ট, আর একটা ফ্যাক্টর হচ্ছে কি না অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেল না হচ্ছে ফোর্সের ডিরেকশন আর হচ্ছে ডিসপ্লেসমেন্টের ডিরেকশনের মধ্যে যে অ্যাঙ্গেল তৈরি হয় তার কসের ভ্যালু। এবারে যেরকম অ্যাঙ্গেল তৈরি হবে আমরা সেই ভ্যালু বসাবো। এবার আমরা তিনটে স্ট্যান্ডার্ড কেসকে এখানে স্টাডি করলাম, একটা যখন 0 ডিগ্রি হচ্ছে,
একটা যখন 90 ডিগ্রি হচ্ছে সেই অ্যাঙ্গেল, আর একটা যখন 180 ডিগ্রি হচ্ছে, তাহলে তিনটেতে কি পেলাম? তিনটেতে এটাই পেলাম যে যদি কোনো অ্যাঙ্গেল না তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অ্যাজ দ্য নর্মাল ইকুয়েশন ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, জাস্ট ফোর্সের ম্যাগনিটিউড অ্যান্ড ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউডকে মাল্টিপ্লাই করে দিলেই আমরা ওয়ার্কের মেজারমেন্ট করতে পারবো। এবার দেখতে পাচ্ছি না থিটা 90 ডিগ্রি যখন হচ্ছে, তার মানে কি, যখন ফোর্সের ডিরেকশন আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশনের মধ্যে একটা পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, তাহলে সেটা কত? না 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে না জিরো ওয়ার্ক ডান। তাহলে এই ধরনের কেসে কোনো ওয়ার্ক ডান হচ্ছে বলে ধরা হবে না, এক্ষেত্রে কোনো ওয়ার্ক ডান হচ্ছে বলে ধরা হবে না। এবার দেখা যাচ্ছে কি না আরেকটা যখন অ্যাঙ্গেল তৈরি হচ্ছে যেটা 180 ডিগ্রি, যেখানে ফোর্সের ডিরেকশন আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন পুরো অপোজিট টু ইচ আদার, সেক্ষেত্রে কী ধরনের ইকুয়েশন হয় না, সেক্ষেত্রে ইকুয়েশনে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এফ এস, মানে এখানে নেগেটিভ ওয়ার্ক ডান হয়। এবারে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে জিরো ওয়ার্কডানের কন্ডিশন কি, তাহলে জিরো ওয়ার্কডান দুটো কন্ডিশনে হতে পারে। এক, যে কন্ডিশনে ফোর্সের ডিরেকশন আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন 90 ডিগ্রি হচ্ছে, সেটা অলরেডি আমরা এখানে দেখেছি। আর একটা কন্ডিশনে জিরো হয়, সেটা কি কন্ডিশন? সেই কন্ডিশনটা হলো যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি আর অবজেক্টের কোনো ডিসপ্লেসমেন্টই না হয়, যেখানে এস ইকুয়াল টু জিরো, সেখানেও কিন্তু একটা জিরো ওয়ার্ক ডান হবে। তাহলে এটা একটা কোশ্চেন পড়ে যে হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর জিরো ওয়ার্ক ডান। এক, এস ইকুয়াল টু জিরো, দেন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, এই দুটো কন্ডিশনেই কিন্তু ওয়ার্ক ডান জিরো হবে। এবারে একটা জিনিস নিয়ে আলোচনা করা যাক, সেটা হচ্ছে লেখা আছে এখানে ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটি। তাহলে আমরা কি জানি, গ্র্যাভিটি নিজেও কিন্তু একটা ফোর্স, যে ফোর্স দিয়ে আর্থ কোনো অবজেক্টকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, তাই তো? এবারে ধরা যাক কোনো একটা বডি কোনো একটা হাইটে প্লেস করা আছে, আমি তাকে ছেড়ে দিলাম, তাহলে সেটা কী হবে? গ্র্যাভিটির জন্য নিচের দিকে পড়বে। তাহলে গ্র্যাভিটি হলো এমন একটা ফোর্স যে বডিটাকে টেনে নিচের দিকে নামাচ্ছে। তাহলে তখন গ্র্যাভিটি বলে যে ফোর্স, সেও কিন্তু নিচের দিকে কাজ করছে, আর বডি ওপর থেকে নিচের দিকে পড়ছে, তাহলে তারও ডিরেকশন কিন্তু নিচের দিকে, দুটোই কিন্তু ডাউনওয়ার্ড। তাহলে দেখতে পাচ্ছি ফোর্সের ডিরেকশন আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন দুটোই কিন্তু সেম ওয়েতে হচ্ছে। তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস নর্মাল ইকুয়েশন আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো, কারণ এখানে কোনো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না, দুটোই একই ডিরেকশনে রয়েছে। কিন্তু ধরা যাক যে একটা অবজেক্ট যেটাকে আমি উপর দিকে ছুঁড়লাম, তো যখন বডিটা উপর দিকে আস্তে 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 উঠছে, তখনও তো প্রত্যেকটা সিচুয়েশানে যে গ্র্যাভিটি সে কিন্তু কাজ করছে সে বডিটার ওপরে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা কাজ করছে কি নিচের দিকে ডাউনওয়ার্ড, কিন্তু বডির ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোন দিকে আপওয়ার্ড। তাহলে দুজনে পুরোপুরি অপোজিট। তাহলে এখানে দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত তৈরি হবে? 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে অবভিয়াসলি। তাহলে এখানে নিশ্চয়ই নেগেটিভ ওয়ার্কডাউন হওয়ার কথা আমরা আগেই দেখলাম, ইকুয়েশন আমরা সেখানে তৈরি করেছি, সেখানে কী ছিল না ইকুয়াল টু মাইনাস এফ ইন্টু এস হয়ে যাবে। এখন এই পার্টিকুলার সিচুয়েশনে এই গ্র্যাভিটির জন্য যে ইকুয়েশন হবে সেটা কী হবে একটু দেখা যাক, খেয়াল করে। না আমরা অবশ্যই ঠিকই আছে এখানে যে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, কিন্তু আমাকে বলো যে এফ বলে যে ফোর্সটা সেটা অ্যাকচুয়ালি কী? সেটা হচ্ছে এম জি। কারণ আমরা সবাই জানি এফ ইকুয়ালস টু এম জি, যখন সেটা গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল টু এম জি, মাস ইন্টু গ্র্যাভিটির যে ভ্যালু 9.8, সেটা আমাকে মাল্টিপ্লাই করতে হয়, তাহলেই আমরা ওয়েট পাই, আর সেই ওয়েটটাই হলো এখানে ফোর্স। তাহলে তখন কী হয়ে যাবে না ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, ফোর্সটা এখানে হয়ে গেল কি, এই ফোর্সটা এখানে হয়ে গেল কি এম জি। আর এসটা কি, মনে করলাম বডিটা এই সাইড থেকে এই নিচের দিকে পড়েছে, এই সাইড থেকে নিচের দিকে পড়েছে, তাহলে এখানে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে না এই সাইজটাই ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে এখানে এস ইকুয়াল টু কী হয়ে যাবে এইচ। এই হয়ে গেল আমার ইকুয়েশন ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইট, যখন কোনো বডি গ্র্যাভিটির জন্য উপর থেকে নিচের দিকে পড়বে তখন। এবার দেখা যাক বডি যদি ওপর দিকে ওঠে, তাহলে সেই একই ব্যাপার, মনে করলাম সেই একই হাইট, এই হাইটে বডিটা উঠেছে ওপরে, তাহলে সেক্ষেত্রে কী হবে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, ফোর্স তো সেই এম জি, কেননা গ্র্যাভিটেশনাল ফোর্স, সেই এম জি ইন্টু এইচ। তাহলে কী হয়ে গেল না সেই একই জিনিস ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ, কিন্তু এটা এখন এখানে নেগেটিভ হবে, তাই জন্যই এখানে লেখা আছে এটা হচ্ছে তাহলে পজিটিভ, কেন না এটা গ্র্যাভিটেশনাল ফোর্স যে কাজটা করছে সেটা। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, এখানে গ্র্যাভিটিরই ওয়ার্ক ডান খুঁজে বের করতে চেয়েছি, তো গ্র্যাভিটি তো পজিটিভ ওয়ার্ক ডান করছে, কারণ সে নিচের দিকে নামাতে চেয়েছিল, বডি নিচের দিকে নেমেছে, তো এটা পজিটিভ ওয়ার্ক ডান। কিন্তু এমনও হয় যে ও নিচের দিকে টানতে চেয়েছিল কিন্তু বডি উঠেছে ওপর দিকে, তাহলে সেক্ষেত্রে কী হবে না এটা
আমি কাজ করছি, যে বডিটাকে ওপর দিকে ছুটছে সে কাজ করছে। তাহলে এটা সে কাজ করছে কার বিরুদ্ধে? এগেনস্ট দ্য গ্র্যাভিটি। গ্র্যাভিটি যেটা চাইছে তার অপোজিটে গিয়ে সে বডিটাকে ওপর দিকে মুভ করে, তাহলে এখানে এগেনস্ট দ্য গ্র্যাভিটি হবে। আর যখনই এগেনস্ট দ্য গ্র্যাভিটি হবে তখনই কিন্তু এই ফোর্সের, তাহলে তখন যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে গ্র্যাভিটির কাজ কি, না গ্র্যাভিটি প্রত্যেক সময়ই কাজ করছে, বাট নেগেটিভ ওয়ার্ক ডান হয়েছে। সেটা কত? ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস mgh। আই হোপ দিস ওয়ান ইজ ক্লিয়ার টু ইউ। নেক্সট আর একটা জিনিস নিয়ে স্টাডি করা যাক। ধরা যাক একটা বডি রয়েছে যেটা একটা সার্কুলার পাথের ওপরে মুভ করছে। তো সেক্ষেত্রে আমরা জানি যে সেন্ট্রিপিটাল ফোর্স যেটা অ্যাক্ট করবে টুয়ার্ডস দ্য সেন্টার, যে দেওয়া আছে টুয়ার্ডস দ্য সেন্টার কাজ করছে। আর বডির ডিসপ্লেসমেন্ট কীভাবে ধরা হয়? ডিসপ্লেসমেন্টের ডিরেকশন, না কোনো একটা সার্কুলার পাথে যখন বডি ঘোরে তখন ইন ইচ অ্যান্ড এভরি পজিশন তার ডিরেকশন হয় ট্যানজেন্ট বরাবর। তাহলে এই হলো গিয়ে মনে করি বডির পজিশন, এই যে এখানে পজিশনটা দেওয়া আছে বডিটা এখানে। এবারে তখন তার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন কিন্তু এই ট্যানজেন্ট বরাবর, এই যে ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ট্যানজেন্ট লেখা আছে। আর এই দিকে কাজ করছে ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে ফোর্সের ডিরেকশন আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এই দুটোর মাঝে অ্যাঙ্গেল কত হলো? 90 ডিগ্রি। তাহলে তখন ডাব্লিউ ইকুয়াল টু কী হবে? এফ ইন্টু এস ইন্টু কস 90 ডিগ্রি। তাহলে এফ ইন্টু এস কস 90-র ভ্যালু কত? 0। তাহলে টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু কী হয়ে গেলো? 0। আমরা আগে পড়েছি না যে কোনো একটা বডি যখন একটা সার্কুলার পথে ঘোরে তখন তার ওয়ার্ক ডান 0 হয়। তাহলে সেটা প্রুফ হলো। এছাড়াও আর একটা জিনিস দিয়েও বলা যেতে পারে যে যেহেতু বডি একটা জায়গা থেকে শুরু করে আবার ঘুরে ফিরে সেই একই জায়গাতে আসছে, তাহলে প্রত্যেকবার একটা সার্কেল কমপ্লিট করার পর তার ওয়ার্ক ডান অবশ্যই 0 হবে, কেননা সেক্ষেত্রে কোনো ডিসপ্লেসমেন্ট আমরা পাবো না, ফাইনাল আর ইনিশিয়াল ভ্যালুর মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। তো সেক্ষেত্রে আমরা পাবো না এসের ভ্যালু। তো তখনও কিন্তু এই এসটাও 0 হয়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু ওয়ার্ক ডান ইকুয়ালস টু কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবারে ডিসকাস করব যে ওয়ার্ক এতক্ষণ যা আমরা ক্যালকুলেশন করলাম সেটাকে যদি মেজার করতে হয় তাহলে তার কি দরকার? ইউনিট দরকার। তো এখন আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ইউনিট অফ দ্য ওয়ার্ক। তো আমরা সবাই জানি যে দুটো ইউনিট আমরা সবসময়ই ক্যালকুলেট করি, সেটা হচ্ছে এসআই আর সিজিএস। তো প্রথম যে ইউনিট সেটা হচ্ছে এসআই ইউনিট নিয়ে আমরা দেখছি। তো এসআই ইউনিট হলো জুল ওয়ার্কের, আর সিজিএস ইউনিট হলো আর্গ। কথা হচ্ছে 1 জুল বলতে কি বুঝবো? না মনে করো কোনো একটা বডির ওপরে 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হলো, আর তার ফলে 1 মিটার বডিটা মুভ করলো। কেন না ফোর্সের এসআই ইউনিট হলো নিউটন, আর ডিসপ্লেসমেন্ট মাপা হবে, তার মানে লেন্থ মাপা হবে, লেন্থের এসআই ইউনিট তো মিটার হয়। তো 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে যদি বডি 1 মিটার মুভ করে তাহলে যে ওয়ার্ক ডান হয় সেটাকে বলা হবে 1 জুল। আর আর্গের ক্ষেত্রে ঠিক একই ব্যাপার। 1 আর্গ বলতে আমরা কি বুঝবো? না যদি একটা বডির ওপরে 1 ডাইন 1 ডাইন ফোর্স অ্যাপ্লাই করা হয় আর তার জন্য বডি যদি 1 সেন্টিমিটার মুভ করে তাহলেই 1 আর্গ ওয়ার্ক ডান বলে ধরে নেওয়া হয়। ডাইন হচ্ছে ফোর্সের সিজিএস ইউনিট, আর ডিসপ্লেসমেন্ট সেই একই, লেন্থ মাপবো, তাহলে লেন্থের সিজিএস ইউনিট হলো সেন্টিমিটার। তাহলে 1 ডাইন ফোর্স অ্যাপ্লাই করলে বডি 1 সেন্টিমিটার মুভ করবে, তখন 1 আর্গ কাজ হয়েছে বা ওয়ার্ক ডান হয়েছে বলে আমরা ধরে নেব। তাহলে এসআই ইউনিট হলো জুল, যেটাকে আমরা 1 নিউটন মিটার বলতে পারি। আর্গ হলো সিজিএস ইউনিট, যেটাকে আমরা 1 ডাইন সেন্টিমিটারও বলতে পারি। এবারে বিগার ইউনিট নিয়ে আলোচনা করতে হবে। বড় ইউনিট যদি হয় তাহলে কি হতে পারে? 1 জুলের থেকে বড় হতে পারে 1 কিলো জুল। তাহলে 1 কিলো জুল মানে কত? না 10⁻³ 1000 জুল হবে, খুব ইজি। 1 মেগা জুল হতে পারে, মেগা মানেই কিন্তু 10⁻6 হবে। আর 1 গিগা জুল হতে পারে, সেক্ষেত্রে হবে 10⁻9, 3 করে বাড়ছে, হ্যাঁ, 10⁻9 জুল। এগুলো হচ্ছে বিগার ইউনিট। এবারে এবারে দেখা যাক যে দুটো ইউনিটের মধ্যে কি রিলেশন পাওয়া যায়। এসআই ইউনিট হলো জুল আর সিজিএস ইউনিট হলো আর্গ। তো এই দুটোর মধ্যে যদি রিলেশন এস্টাবলিশ করার চেষ্টা করি তাহলে কি হতে পারে? না আমরা কি জানি 1 জুল ইজ ইকুয়াল টু 1 নিউটন ইন্টু 1 মিটার।
তাহলে নিউটন 1 নিউটন মানে কত, 10⁵ ডাইন। তাহলে আমরা এখানে বসালাম কত, 10⁵ ডাইন বসাতেই পারি। 1 মিটার ইকুয়ালস টু কি না, 1 মিটার ইকুয়াল টু 1000 সেন্টিমিটার, এই সরি 100 সেন্টিমিটার। আর সেটাকে আমরা লিখতে পারি 10⁻²সেন্টিমিটার। তাহলে এটা ইন্টু 10⁻²সেন্টিমিটার। তাহলে 5 + 2 7, তাহলে 10⁻7 ডাইন সেন্টিমিটার। 1 জুল ইকুয়ালস টু, তাহলে 1 জুল ইকুয়ালস টু 10⁻7 ডাইন সেন্টিমিটার। ডাইন সেন্টিমিটার মানে কি, আগেই আমরা ক্যালকুলেট করলাম, ডাইন সেন্টিমিটার মানেই তো আর্গ। তাহলে আমরা লিখতেই পারি 10⁻7 আর্গ। তাহলে এটাই হলো আমার ফাইনাল রিলেশন, কি না 1 জুল ইকুয়ালস টু 10⁻7 আর্গ। ক্লিয়ার? So let's discuss about the power. So what is power? The definition of power says that amount of work done per time. That means the rate of doing work. So the expression is P equal to W by T. So now we can see that there is two factor. One is the amount of work done and another one is the amount of time taken. So the power is nothing but the rate of doing work. এখন পাওয়ারকে যদি মেজার করি তাহলে অবভিয়াসলি অন্যান্য জিনিসের মতো এরও একটা ইউনিট থাকবে। অ্যান্ড দ্য ইউনিট উই মেজার ইন টু সিস্টেম বেসিক্যালি, SI and CGS. So SI unit is watt and the CGS unit is arc. So what is 1 watt? 1 watt এটা SI unit. 1 watt is equal to 1 joule work done in 1 second. যদি 1 জুল ওয়ার্ক 1 সেকেন্ডে করা হয় তাহলে তার পাওয়ার ধরে নেওয়া হবে 1 ওয়াট। তো আমরা এভাবেও লিখতে পারি 1 জুল পার সেকেন্ড অর 1 জুল সেকেন্ড ইনভার্স। সেটা হচ্ছে এসআই ইউনিট। নাও সিজিএস ইউনিট কী হবে? সিজিএস ইউনিট আমরা কনভার্ট করে দেখে নিতে পারি। 1 ওয়াট মানে আমরা কি দেখলাম, 1 জুল ওয়ার্ক ডান পার 1 সেকেন্ড। এখন জুল মিনস কি, ওয়ার্ক ডান। সো ওয়ার্ক ডান ইউনিট হলো জুল, এটা এসআই ইউনিট। সিজিএস ইউনিটে কী বলি আমরা, আগে ক্যালকুলেশন করেছি 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻7 আর্গ। এটা আমরা আগেই ক্যালকুলেশন করেছি। তো এই ভ্যালুটা আমরা এখানে পুট করব, 10⁻7 আর্গ সেকেন্ডই হচ্ছে। তাহলে কি দাঁড়ালো, 10⁻7 আর্গ পার সেকেন্ড। তাহলে এসআই ইউনিট কি হলো, ওয়াট। সিজিএস ইউনিট কি হলো, আর্গ পার সেকেন্ড। দ্যাটস অল। এবারে আমরা যথারীতি বিগার ইউনিট, স্মলার ইউনিটগুলো দেখে নেব কী কী আছে। সো বিগার ইউনিট অবভিয়াসলি আগের মতন ওয়াটের প্রথম আসবে কিলোওয়াট, নেক্সট আসবে মেগাওয়াট, অ্যান্ড দেন আসছে গিগাওয়াট। কিলোওয়াট ইকুয়ালস টু সবাই জানে 10⁻³ ওয়াট, 3 করে বাড়বে, দেন 10⁻6 ওয়াট, দেন 10⁻9 ওয়াট। এবার স্মলার ইউনিট কি আসবে, স্মলার ইউনিট মিলিওয়াট,
আর এটা কি আসবে, মাইক্রোওয়াট। তাহলে মিলিওয়াট ইকুয়াল টু কী হবে না, যেমন কিলোওয়াট ইকুয়াল টু 10⁻³ ওয়াট হয়েছিল, এখানে মিলি একদম উল্টোটা, তাহলে 10⁻³ ওয়াট। এখানেও সেই 3, বাট আগে যেমন 3 করে বাড়ছিল, এখানে 3 করে কমে যাবে। মাইক্রোতে তাহলে কি আসবে, 10⁻⁻6 ওয়াট। একদম ইজি, কিচ্ছু নেই। ইজ দ্যাট ক্লিয়ার? এবারে যেটা আমরা জানবো সেটা হচ্ছে একটা নতুন ইউনিট, যেটা পাওয়ারের ক্ষেত্রে ইউজ করা হয়, বেসিক্যালি ইউজ করা হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এটা অনেক সময় কোয়েশ্চেন আসে, একবার দুবার এসেওছে অ্যাজ এ শর্ট কোয়েশ্চেন, যে হর্স পাওয়ার জিনিসটা কি। হর্স পাওয়ার, জিনিসটা কি, এটাও এক ধরনের ইউনিট। আমাদের কিছু জানতে হবে না আপাতত এখন, যেটা জানতে হবে যে এই হর্স পাওয়ার এর সঙ্গে আমার ওয়াটের রিলেশনটা কি না। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট, অর আমরা বলতে পারি 746/1000 করলেই কি হয়ে যাবে, এটা কিলোওয়াটে চলে আসবে। কত কিলোওয়াট তাহলে ক্যালকুলেট করলে, 0.746 কিলোওয়াট চলে আসবে 1 হর্স পাওয়ার ইকুয়াল টু। তাহলে 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কী হলো, 746 ওয়াট। এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় শর্ট কোশ্চেন হিসেবে অনেক এক্সামে চলে এসেছে, তো এটা আমাদেরকে মনে রাখতেই হবে। কিলোওয়াটটা আশা করছি আমাদের মনেই থাকবে, জাস্ট ক্যালকুলেশন করলেই হলো। জাস্ট এটুকু ইনফরমেশন মাথায় রাখলেই আপাতত এখন কাজ চলে যাবে। নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে, আমরা পাওয়ার পড়লাম এখনই, আর একটু আগে ওয়ার্ক পড়েছি। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়ার্ক অ্যান্ড দ্য পাওয়ার? দেখো এখানে দেওয়া আছে ডিফারেন্স অফ ওয়ার্ক অ্যান্ড পাওয়ার। আমরা ডেফিনেশনগুলো ইউজ করতে পারবো 1 নম্বর পয়েন্ট হিসাবে। ওয়ার্ক যা তার ডেফিনেশন দেবে, পাওয়ার যা তার ডেফিনেশন দেবে। দেন সেকেন্ড পয়েন্ট হিসেবে আমরা ইউজ করবো সেটা হচ্ছে ওয়ার্ক। আমরা দেখেছি এখানে টাইমের, মানে ক্যালকুলেশনের টাইমের কোনো ফ্যাক্টর হিসাবে, মানে টাইম কোনো ফ্যাক্টর হিসাবে কাজ করছে না, তো টাইম সেখানে ডিপেন্ড করে না। দ্যাট মিনস ওয়ার্ক ডাজন্ট ডিপেন্ড অন টাইম। পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই P=W/T, সেখানে টাইম একটা ফ্যাক্টর, তাই সেকেন্ড পয়েন্টে আমরা লিখবো ডিপেন্ডস অন টাইম। আর থার্ড পয়েন্টে আমরা ইউনিটগুলোকে ইউজ করছি, ওয়ার্কের ইউনিট লিখে দেবো জুল, আর পাওয়ার ইউনিট লিখে দেবো ওয়াট। অনেক সময় অ্যাজ এ সিম্পল একটা শর্ট কোশ্চেন হিসেবে আসতেই পারে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট ইট ডাউন ইন ইউর কপি। এবারে আমরা এনার্জি নিয়ে ডিসকাস করব। হোয়াট ইজ এনার্জি? এনার্জি ইজ ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। অ্যাকচুয়ালি যতটা ওয়ার্ক ডান হয় তার জন্যে যা এনার্জি খরচা হবে দুটো সেম, ইভেন দে হোলস সেম ইউনিট। ওয়ার্ক ডানের যা ইউনিট হয়, এনার্জির ইউনিট সেমই হয়। তো আমরা এখানে আর সেগুলোকে রিপিট করছি না, শুধু কয়েকটা ডিফারেন্ট ইউনিট আছে যেগুলো আমরা এনার্জির ক্ষেত্রে ইউজ করব, সেগুলোর ক্যালকুলেশনগুলো আমরা দেখে নেব। নাম্বার 1, ওয়াট আওয়ার। সো 1 ওয়াট আওয়ার বলতে কি বোঝায়? মনে করো একটা মেশিন যার পাওয়ার হলো 1 ওয়াট, সেটাকে অপারেট করা হলো 1 আওয়ার ধরে। তো আমরা আগেই জেনেছি 1 ওয়াট মানে 1 জুল ওয়ার্ক ডান ইন 1 সেকেন্ড। আর আওয়ারকে কনভার্ট করে দাও সেকেন্ডে, দেন 3600 সেকেন্ড, দেন সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল আউট হয়ে গেলে যেটা পড়ে থাকছে 3600 জুল, or we can convert it in 3600/1000, তাহলে কিলো জুল চলে আসবে। 00 ক্যান্সেল আউট, then 3.6, 10 cancel, so it's finally 3.6 kilojoule. So 1 watt-hour is equal to 3.6 kilojoule, or you can simply say 3600 joule. এই ইনফরমেশনটাও প্রচণ্ড ইম্পর্ট্যান্ট আছে, যেটাকে মনে রাখা দরকার। 1
কিলোওয়াট আওয়ার। সো 1 kWh শর্ট ফর্মে, এটাও সেই একই ব্যাপার। 1 কিলোওয়াটের কোনো মানে 1 কিলোওয়াট পাওয়ারের কোনো মেশিন যাকে অপারেট করা হলো 1 আওয়ার ধরে, তাহলে 1 আওয়ারকে আমরা ইজিলি লিখতে পারবো 1000 ওয়াট ইন্টু 1 আওয়ারকে এখনই কনভার্ট করে দিলাম 3600 সেকেন্ড। দেন 1000 ওয়াট মিন্স কি 1000 জুল পার সেকেন্ড, দেন 3600 সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড cancel out, then 3600, then 000 joule, or you can simply say 3600 kilojoule, or we can say 3.6 megajoule. Just simple calculation, smaller unit থেকে bigger unit. So 1 kilowatt hour equal to কি হয়ে গেল তাহলে 3600 kilojoule or 3.6 megajoule. নেক্সট একটা পপুলার ইউনিট যার কথা আমরা সবাই শুনেছি, সেটা হচ্ছে ক্যালোরি। বেসিক্যালি এই ইউনিটটা ইউজ করা হচ্ছে কিসে না, টু মেজার দ্য হিট এনার্জি। এটা শুধুমাত্র হিট এনার্জি মাপতেই ইউজ করা হয়। তো 1 ক্যালোরি এনার্জি বলতে আমরা কি বুঝবো? 1 ক্যালোরি এনার্জি হচ্ছে ঠিক ততটুকু এনার্জি, হিট এনার্জি অবশ্যই, যেটা আমাদের দরকার যদি 1 গ্রাম অফ ওয়াটার থাকে। 1 গ্রাম অফ ওয়াটার তার যা টেম্পারেচার আছে সেই টেম্পারেচারটাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবো। তাহলে ধরে নিলাম এটার মধ্যে 1 গ্রাম অফ ওয়াটার রয়েছে যেটা 15 ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে, সেটাকে বাড়িয়ে আমি কি বলেছি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবো, তাহলে বাড়িয়ে কত করবো 16 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে উই নিড টু পুট সাম হিট এনার্জি ইন দিস ওয়াটার। সো ঠিক যতটুকু হিট এনার্জি আমি এটার মধ্যে পুট করব আর তার জন্য 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে, ঠিক ততটুকু হিট এনার্জিকেই বলা হয় 1 ক্যালোরি। সো দ্য ডেফিনেশন ক্লিয়ারলি সেজ দ্যাট অ্যামাউন্ট অফ হিট needed to raise the temperature of 1 gram of water, mind it water, not any other substances. তো 1 গ্রাম অফ ওয়াটার বাই 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন কথা হচ্ছে যে 1 ক্যালোরি এই যে অ্যামাউন্ট অফ হিট সেটা ঠিক কত জুল। তো এই ইনফরমেশনটা আমাদেরকে মনেই রাখতে হবে যে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.18 জুল। অনেক সময় ঘুরিয়ে জিজ্ঞাসা করা হয় কোয়েশ্চেনে পড়ে যে তাহলে 1 জুল ইকুয়ালস টু কত হবে না, 1 জুল ইকুয়ালস টু 0.24 ক্যাল। এটাও আমি অনেক সময় কোয়েশ্চেন আসতে দেখেছি। সো বেটার এটাকে একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে, খাতায় নোট ডাউন করে নাও। তাহলে 1 কিলো ক্যালোরি ইকুয়াল টু কত হবে? 1 কিলো ক্যালোরি ইকুয়াল টু খুব সিম্পল, এটাকে ক্যালকুলেট করলেই পাওয়া যাবে 4180 জুল। 1000 দিয়ে মাল্টিপ্লাই, জাস্ট, আর কিচ্ছু না। এইরকমই এনার্জির আর একটা ইউনিট হলো ইলেকট্রন ভোল্ট, যাকে স্মল ই আর ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করা হচ্ছে, ইভি মানে হচ্ছে ইলেকট্রন ভোল্ট। জেনারেলি ইউজ করা হবে অ্যাটমিক পার্টিকেলের এনার্জি মেজার করতে। তো ধরে নেওয়া যাক যে আমরা ইলেকট্রনের নাম শুনেছি, তো ইলেকট্রন একটা পোটেনশিয়াল থেকে আরেকটা পোটেনশিয়ালে ট্রাভেল করছে। ধরে নেওয়া যাক যে ফার্স্ট পোটেনশিয়াল হচ্ছে V1 আর একটা পোটেনশিয়াল পয়েন্ট হলো V2। তাহলে একটা ইলেকট্রন যদি এই V1 পোটেনশিয়াল থেকে V2 পোটেনশিয়ালের দিকে যায় তাহলে সে একটা ওয়ার্ক ডান করবে, আর ঠিক সেই ওয়ার্ক ডান যা হবে তার যা অ্যামাউন্ট তার সঙ্গে সেম হবে এই এখান থেকে এখানে যাওয়ার জন্য যে এনার্জি খরচা হয়েছে ইলেকট্রনের সেটা। তো দ্য এনার্জি যেটা স্পেন্ড হচ্ছে সেটা সমান হবে যে ওয়ার্ক ডানটা ইলেকট্রনটা করছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়ার জন্য V1 থেকে V1-এ, সেটা ইকুয়াল। তো আমরা মেজার কী করে করব? 1 ইভি বা 1 ইলেকট্রন ভোল্ট বলতে যেটা বোঝায় যে চার্জ অফ 1 ইলেকট্রন, চার্জ অফ 1 ইলেকট্রন
ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স যা আছে এখানে 1 ভোল্ট। তাহলে আমরা কি জানি, একটা ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, 19 কুলম্ব ইন্টু 1 ভোল্ট। তাহলে কত হচ্ছে না 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু 1, এটাই হবে। তো কুলম্ব ভোল্ট, যেটাকেই বলা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট বলতে কত না 1.6 ইন্টু এত কুলম্ব ভোল্ট, আর এটারই নাম হলো এত জুল বলতে পারি আমি। তাহলে ফাইনালি 1 ইলেকট্রন ভোল্ট মানে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল, দ্যাট ইজ 1 ইলেকট্রন ভোল্ট। পেলাম না এনার্জি ইউনিট কী কী এলো, তাহলে ইউনিটস অফ এনার্জি আমরা কী কী দেখলাম, ফার্স্ট ওয়াট আওয়ার, দেন কিলোওয়াট আওয়ার, then calorie, and then electron volt, that is equal to 3.6 kilojoule, that is equal to 3600 kilojoule, that 4.18 joule, and that is equal to 1.6 into 10⁻⁻19 joule. So write it down in your copy. তাহলে নেক্সট দেখো, what could be the difference between energy and power? What could be the difference between energy and power? সেই একই ব্যাপার, নাম্বার 1 পয়েন্টে আমরা ডেফিনেশনগুলোকে ইউজ করব। এনার্জি ডেফিনেশন দেবে এখানে, পাওয়ারের ডেফিনেশন দিয়ে দেবে এখানে। দেন এনার্জি ডাজন্ট ডিপেন্ড অন দ্য টাইম, অবভিয়াসলি পাওয়ার ডিপেন্ডস অন দ্য টাইম, আমরা আগেই ক্যালকুলেট করে নিয়েছি। দেন এনার্জি ইউনিট লিখে দেবে জুল, পাওয়ার ইউনিট লিখে দেবে ওয়াট, এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে দুটো ডিফারেন্স আমরা পেলাম, একটা এনার্জির সঙ্গে পাওয়ারের, আর একটা হচ্ছে ওয়ার্কের সঙ্গে পাওয়ারের, দুটোই আমরা মাথায় রাখবো। তো আমরা জানলাম the expression of work done is W equal to F into S into cos theta। সেটা প্রবলেম সলভ করা যাক। দেখো এখানে বলেছে, কোয়েশ্চেনে কি বলা আছে, a force of 10 Newton displaces a body by distance of 2 meter at an angle 60 degree on an inclined plane, find the amount of work done। ভিডিওটা এখানে পজ করো, নিজে নিজে করার চেষ্টা করো, না হলে পরে আমি বলে দিচ্ছি। ওকে, I hope you have tried. So একটা ক্লু দেওয়া যাক, দিস ইজ দ্য ডায়াগ্রাম ফর দ্য প্রবলেম। যেমন বলা ছিল 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, বডি মুভ করেছে 2 মিটার অ্যালং দ্য স্লোপস, অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স অ্যান্ড দ্য ডিরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট ইজ 30 ডিগ্রি। এবার করার চেষ্টা করো। F equals to, এগুলো সব গিভেন, F equals to 10 Newton, S displacement is equal to 2 meter, theta equal to 60 degree, এগুলো সব বলে দেওয়া আছে, তো আমরা সেগুলোকে নোট ডাউন করে নিয়েছি। দেন এক্সপ্রেশন কি আমার, W equal to F into S into cos theta, so F means the magnitude of the force,
So the magnitude of the force is 10 Newton, 10. Then displacement is 2 meter, 2. Then cos 60 degree, because theta is equal to 60 degree. So 10 into 2, cos 60 value half, then half, 2 cancel out, then it's 10 joule. Work done unit ki joule, so work done is equal to 10 joule. So hope যে সবার কাছেই ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। নাও আই ওয়ান্ট ইউ টু সলভ আ প্রবলেম। এখানে কোশ্চেনটা লিখে দেওয়া আছে। নাও ভিডিওটাকে পজ করবে, করে এটাকে করার চেষ্টা করবে নিজে নিজে। যা অ্যান্সার আসবে সেটাকে কমেন্ট বক্সে লিখবে। আমি 1 উইক পরে এর যা অ্যান্সার হবে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বাট আই ওয়ান্ট ইউ টু ডু ইট ইউর সেলফস ফার্স্ট। থ্যাংক ইউ। সো এটা সলভ হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে গিয়ে এই চ্যাপ্টারের রিলেটেড যত সমস্ত নোটস আছে সেগুলো পিডিএফ ফর্মে আমি লিঙ্ক করে দেওয়ার চেষ্টা করছি ওখানে দেওয়ার। ওখানে পেয়ে যাবে, ওয়ার্কশিটও পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে আর যা যা মেটেরিয়াল দরকার সব নিডেড মেটেরিয়াল ওখানে প্রোভাইড করা থাকবে, সেগুলোও সলভ করে আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার করে আমাকে পাঠাতে পারো। और ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে, সেখানে পাঠালেও আমি চেক করে যা ডাউট থাকবে সেগুলো ক্লিয়ার করে দিতে পারবো। হোপ দিস উইল হেল্প ইউ।